স্টার্ট। আজকে আমরা একটা ছোট ভিডিওর করার চেষ্টা করছি। সেই ভিডিওর মূল বক্তব্যটা হলো, আমি কিছু কিছু গল্প আমি কি করেছি, অনলাইন থেকে কিছু কিছু বই কিনেছি, সারস সংখ্যা বা শারদীয় সংখ্যা যেটা বলে, এরকম ধরনের সারস সংখ্যা কিনেছি। এই সারস সংখ্যাগুলোর মধ্যে অনেক ধরনের গল্প আছে, যেটা আমি ফেসবুক থেকে আপাতত কিনেছি। ফেসবুকে একটা গ্রুপ আছে, পুরনো বইয়ের সংগ্রহশালা, সেখান থেকে এই বইগুলো কিনেছি। এবং এই বইগুলোর মধ্যে কিছু কিছু পুরনো গল্প আছে, মূল্যবান গল্প আছে, যেগুলি পরবর্তীকালে বইয়ের আকারে ছাপানো হয়েছে। এখন আমার মূল বক্তব্যটা হলো এই যে, আমি এই গল্পটার কিছু কিছু অংশ, মানে এক একটা ভিডিওতে বা অর্ধেক 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 করে যদি পার্ট পার্ট হয়, বড় গল্প হয়, সেই গল্পগুলোকে পড়ে রেকর্ড করব এবং রেকর্ড করে সেটাকে আমি ইউটিউবে ছাড়বো। সেটাকে আমি ভিউজের জন্য ছাড়বো না বা লোকে দেখার জন্য ছাড়বো না, আমি শুধু ছাড়বো আমার জন্য। এবার সেটা লোকে দেখছে, সেটা তার ব্যাপার, সেটা আমি আমার জন্য ছাড়বো। আপাতত এটা আমার প্রথম ভিডিও, দেখি কেমন করে ভিডিওটা চলতে থাকে। আমার নাম হলো নয়ন হাজরা, আমার বাড়ি হলো পূর্ব বর্ধমান জেলার খেরুর গ্রাম, ভাতার থানার অন্তর্গত। চলো শুরু করা যাক। এখন বাজে 7টা 25, সন্ধ্যে 7টা 25। আজকে আমার হাতে যে বইটা আছে সেটা হলো আনন্দবাজার পত্রিকা শারদ সংখ্যা 1404 সাল। এর পোস্টটা নেই, মানে প্রথম পেজটা নেই। প্রথম পেজটা আছে না, প্রথম পেজটা এর নেই। আর লাস্টের দিকেও কিছু পেজ আছে, লাস্টের দিকে কিছু পেজ নেই। যাই হোক, প্রথম পেজটা নেই। শুরু করা যাক। ফার্স্টই একটা গল্প দিয়ে শুরু হয়েছে এখানে একটা। সেই গল্পটা হলো, এটা গল্প নয়, এটা একটা প্রচ্ছদ বা একটা খাতা। এটা লিখেছেন যিনি, সেটি হলো প্রতিমা দেবী। প্রতিমা দেবীকে আপনারা অনেকে চেনেন। ঠিক আছে, আমি শুরু করছি। ফার্স্ট যে লেখা, তিনি হচ্ছেন "1316 সাল 14ই মেঘ আমার বিয়ের দিন। বয়স তখন 16, আমার স্বামীর বয়স 21। 5 নাম্বার মামাবাড়ির পাশেই 6 নাম্বার শ্বশুরবাড়ি। কাজেই বরানুগমনে বরযাত্রীতে দূরে যেতে হয়নি। তার পরদিন 15ই মাঘ শ্বশুরবাড়ি এলুম। বাড়ির বদলে বেশ কিছু তফাৎ মনে হয় না, কিন্তু ভাবের বদল মনে হলো অনেকখানি। কেননা আমার মামার বাড়ি ও বাপের বাড়ি এখনও হিন্দু সমাজভুক্ত। তাদের আদব কায়দা, দস্তুর, জীবনযাত্রার প্রণালী সবই সনাতনপন্থীদের মতো। শ্বশুরবাড়ির আবহাওয়া পরিপূর্ণ স্বাধীনতার এবং নবযুগের আভাস পাওয়া যায়। প্রথমে এসে বাড়িতেই নামতেই জ্যাঠা শ্বশুরই আদর করে মুখে মধু মুখে দিয়ে লোহা পরিয়ে ঠাকুর দালানে নিয়ে গেলেন। সেখানে আমাদের আশীর্বাদ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার দুই পাশে পাতা দুখানি আসনে বসতে বললেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝখানে বসলে তার দুপাশে প্রতিমা দেবী এবং রথীন্দ্রনাথ ঠাকুর, যেটা পরবর্তীকালে আসছে আমি। আর চারিদিকে কয়েকজন আত্মীয় স্বজন আমাদের ঘিরে বসলেন। বাবামশাই পিতা নহসী মন্ত্রপাঠের পর যে উপদেশ দিলেন, তার সার অর্থ যা মনে আছে তাই লিখছি। সেদিন যা বলেছিলেন সেটা তার অন্তরের ভেতর থেকে গিয়েছিল। দুঃখের বিষয়, কেউ লিখে রাখবার কথা তখন ভাবেনি, তাই তার ভাষা হারিয়ে গেলেও ভাবার্থ মনেই রয়ে গেছে। তিনি বলেছিলেন, তোমরা দুজনে যে নতুন জীবনের মধ্যে প্রবেশ করেছো, তার গভীরতা, বিস্তীর্ণতা যেন তোমরা অনুভব করো। গৃহ যেন কেবল তোমাদের আরামে বিরামে বিলাসিতায় আবদ্ধ না হয়, যেন তার দ্বার সকলের মঙ্গলার্থে খোলা থাকে। তিনি একটি নিবিড় অনুভূতির মধ্য আমাদের চিত্তকে প্রবুদ্ধ করেছিলেন। তার কণ্ঠস্বর থেকে বাণী সেই প্রথম আমি শুনলাম। সকলের আলোর প্রথম স্পর্শে শিশুদের চিত্ত যেমন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, আমারও মনেও সেরূপ প্রতিফলিত হয়েছিল।
এমন করি আমার গৃহপ্রবেশের প্রথম দিন শুরু হলো। মাঘ মাসের শেষের দিকে বাবা মশাই আমাকে ও আমার স্বামীকে নিয়ে শান্তিনিকেতনে বেড়াতে যাওয়ার আয়োজন করতে লাগলেন। তিনি তার বৌমাকে আশ্রমবাসীদের দেখাবার জন্য উৎসুক হয়ে উঠেছিলেন। কলকাতায় আত্মীয় স্বজন নতুন বউকে ছাড়ছিলেন না, কিন্তু বাবা মশাই কলকাতার আবহাওয়াতে একবারই আরাম পেতেন না। তাই তিনি শান্তিনিকেতনে ফেরবার জন্য উৎসুক ছিলেন। কলকাতার সীমানা ছাড়তে বেশ মজা লাগছিল। বর্ধমান ছেড়ে বীরভূমের দিকে আগে কখনো আসেনি। বর্ধমান ছাড়তেই তার মানে প্রথমে কলকাতা, তার মাঝখানে বর্ধমান, তার পাশে বীরভূম। আর আমাদের বাড়ি হলো বর্ধমান জেলা, মানে আমাদের জেলার ওপর দিয়ে গেছে। বর্ধমান ছাড়তেই পথটা নতুন কত চেহারা দেখা গেল। সঙ্গে 2-3 জন আত্মীয় ছিলেন। তারা নানা প্রকারে গল্পগুজব করছিলেন। আমি নতুন বউ চুপচাপ থাকলেও গল্পগুলো বেশ উপভোগ করে করছিল। মানে নতুন বউ এলে বাড়িতে যেমন চুপচাপ থাকে, এবং তার যখন বয়স 5 বছর 10 বছর হয়ে যায় থাকার ফলে তার যেমন রূপ দেখা যায়, তার গলার জোরও তেমন প্রতিফলিত হয়। আমি নতুন বাবা মশাই পাশের একটা সিটে পা ছড়িয়ে দিয়ে আধসহ অবস্থায় বই পড়ছিলেন। লুপ লাইনে, তখনকার দিনে তো মোবাইল ছিল না, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মোবাইলে দেখতো। লুপ লাইনের গাড়ি তখন কলকাতা থেকে দুপুর 2টো আন্দাজ ছাড়ত। বোলপুর পৌঁছাতে প্রায় 6টা-7টা বাজত। শীতের বেলা ছিল ছোট, তাই শিগগির তখন অন্ধকার হয়ে এসেছে। বর্ধমান স্টেশন যখন গাড়ি ঢুকলো, মনে আছে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। বাবা মশাইয়ের পুরনো চাকর উমাচরণ তখন সকলের আহার শুরু করলেন। বাবা মশাই উমাচরণকে দিয়ে নানা রকম কৌতুক করতে লাগলেন। এই সময় তিনি একটি গল্প বলতে শুরু করলেন। আমরা সকলেই মজার গল্প থেকে আনন্দ উপভোগ করলাম। তিনি বললেন, একবার এই রাস্তা দিয়ে কাজকর্ম সেরে কিছু কলকাতা ফিরছিলাম। সঙ্গে ছিল পুরাতন ভৃত্য, এই ভৃত্যটি ওই রমাচরণ। আমি বলে দিই, কিছুদিন আগে আমি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি গিয়েছিলাম, এবং তারপরেই সর্বপ্রথম যে বইটা পড়ছি সেই বইটা হলো আমি এই বইটা। ঠিক আছে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কি আশীর্বাদ, কৃপা বলতে পারেন। উমাচরণের দিকে আঙুল নির্দেশ করে দেখিয়ে হাসিলেন। হঠাৎ দেখি আমাদের চলন্ত গাড়ি থেমে গেল। আমি তো ভেবেই পাই না ব্যাপারখানা কি। এমন সময় গার্ড ওই বাঁদরটাকে নিয়ে আমার গাড়ির কাছে হাজির। তিনি বললেন, আপনার চাকর গাড়ি অ্যালার্ম বেলের ট্রেন ধরে টেনেছে। সে যথেষ্ট অপরাধী, তার মুখ দেখি বেশ বোঝা যাচ্ছিল। আমার কাছে যথেষ্ট টাকা না থাকায় ফিরে এসে 50 টাকার দণ্ড আমি পাঠিয়েছিলাম। ওকে নিয়ে আমি কত ভুগতে হয়েছে। তারপর যখন হাসতে হাসতে জেল ফেরত এসে প্রণাম করে দাঁড়ালো, মনে হলো যেন কিছুই করেনি, একবারে নিরহ। একবার থেমে উমাচরণের মুখের দিকে মৃদু হেসে বললেন, তোর কি মনে হয়েছিল বল দেখি, কেন তুই শিকল ধরে টানলি? বাবুমশাই সকলে বলে শিকল টানলেই গাড়ি থামবে, তাই তিনি দেখতে গেছিল নাকি। তাই মনে হলো দেখা যাক গাড়িটা থামে কিনা। আমারও মাঝে মাঝে মনে হয় যে বাড়ির ছাদ থেকে একবার লাফ মেরে দিই, দেখি কি হয়। এই কথাটা মনে হতেই ফস করে হাতটা করার কাছে এগিয়ে গেল, আর না ভেবেচিন্তে অগ্নি শেকলটা টেনে ফেললুম। তার মুখের ভাব, হ্যাঁ এরকমই হয়, মনের মধ্যে কিরকম একটা হতে থাকে যে মনে হয় যে লাভটা মেরে দিই, তারপরে যা হবে দেখা যাবে, কিচ্ছুই হবে না, মনে হচ্ছে আবার ফিরে আসবো। মনে হচ্ছে একটা ভিডিও গেম যেটাতে আমি লাফাবো, আবার যখন রিসেট করব আবার প্রথমে ফিরে আসবো। কিন্তু প্রথমে আর ফিরে আসবো না, ফিরে তো আসবো, কিন্তু আসবো আমি হসপিটালে। ঠিক আছে, হসপিটালে ফিরে এলাম। তার মুখের ভাব, কথাবার্তার ধরন হাস্যকর। বাবা মশাই উমাচরণের কথাবার্তাগুলো শুনতে খুব ভালোবাসেন। চাকর ও প্রভুর মর্যাদা রক্ষা করে প্রত্যুত্তর দিলেন কিছুমাত্র। শারদীয় সংখ্যার 1349 সালে বেরিয়েছিল। তাহলে 1349 সাল, আমি এখন পড়ছি 1402 সাল। এই পত্র ভূপেন্দ্রনাথ সান্যাল মহাশয় মারফত
আর কাউকে কাউকে লেখা, নাম অজ্ঞাত। গুরুদেব লিখলেন 16 জ্যৈষ্ঠ 1313 সাল। বর্তমানে আমার ভৃত্য উমাচরণ পুলিশের কবলে অন্তর্ধান করাতে আমি কিছু বিপন্ন হইয়া পড়েছি। মানে পুলিশে ধরে নিয়ে গেছে। বাহনবিহীন গণপতির মতো আমার অচল অবস্থা। আশা করি সুভাষচন্দ্র তাহাকে উদ্ধার করিয়া যথাসময় আমার কাছে পাঠাইয়া দেবে। কাল বৃহস্পতিবার, দার্জিলিং মেলে কলকাতা ফিরিব। তাহার মধ্যে বাহনটি যদি না মেলে তবে দুস্তর প্রবাস সমুদ্রে সহায়হীন অবস্থায় ভাসিয়া পড়িব। আশা করি বিদ্যালয়ের সংবাদ সমস্তই ভালো। ভবদীয় রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চিঠি লিখলেন, কাকে লিখলেন? উমাচরণকে। আলো ফেলে সূর্য পশ্চিম দিকে পড়েছে, এলো কালো ছায়া ঘিরে লালমাটির দেশ। বর্ধমান পেরোতেই প্রকৃতির চেহারাও বদলে গেছে। খোলা মাঠের মাঝে মাঝে তাল গাছের সারি আর লাল মাটির ক্যাংড়া, উঁচু নিচু জমি বীরভূমি চেহারার আভাস দিচ্ছে। খানা জংশনের কাছ থেকে মানুষের কথা আওয়াজ সুর পাওয়া গেছে। মনটা বলপুর স্টেশনে পৌঁছবার জন্য উৎফুল্ল হয়ে আছে, আর গাড়িও চলছে গিয়ে। পূর্বে শান্তিনিকেতনের সম্বন্ধে অনেক গল্প আমি শুনেছিলাম, কিন্তু নিজের চোখে দেখতে পাবো তা কখনো মনে হয়নি। সন্ধ্যার ঘোলাটে অন্ধকারের মধ্যে স্টেশনে এসে গাড়ি থামলো। তখন মিটমিট করে গ্যাসের আলো জ্বলছে। লোকজন খুবই কম। বাইরে আমাদের জন্য বলদজোড়া পুরনো প্যাটানোর স্কুল গাড়ির মতো গরুর গাড়িতে সেই প্রথম চললুম। অন্ধকারে ঝাপসা আলোর ভেতর গাড়ি করে রওনা দেয়া গেল। দেখতে দেখতে ভুবনডাঙ্গা, তারপর বাঁধ। গ্রামের কাছে আসতেই আমাদের ননদ বলে উঠলেন, এরই নাম ভুবনডাঙ্গা। এই বাঁধের ধারে তারপর কতবার বেড়াতে এসেছি, সেখানে এলেই এই কবিতাটা মনে পড়তো। কি কবিতা? বাঁধের কালো জলে, বাঁধের কালো জলে শাঁখের আলো জলে, দুই ধারে ঘন বন ছায়ায় ঢাকা, আসিতেছে পথ ফিরে সহসা তরু শিরে, চাহিয়া দেখি চাঁদ আকাশে আঁকা। সত্যি এরকম কতদিন গেছে যখন সন্ধ্যায় সময় বেরিয়ে ফিরবার পথে এই কবিতার ভাষা আঁকা ছবি চোখের সামনে ফেলে নিঝুম পথ বেয়ে এসে দাঁড়ালো শান্তিনিকেতনের অতিথিশালার সামনে। আমরা নামতেই চাকরেরা ওপর থেকে দৌড়ে এসে দরজা খুলে দিল। আমাদের জিনিসপত্র নিয়ে গেল। বাড়ির ওপর তলার 3 তলা ঘর, মাঝের ঘরে ফারস পাতা, সমাধানে বাতি জ্বলছে, কেরোসিনে বাতি ও ল্যাম্প দুটি জ্বালা। তখন যে পুরনো চাকরের ওপর সংসারে ভার ছিল তার নাম বিপিন। সে যেমন চওড়া তেমন লম্বা, তেমনি ছিল তার গলার আওয়াজ। আমি তেমন চওড়া নয়, কিন্তু আমি বিপিনের মতনই লম্বা। একবার হাঁক দিলে 1 মাইল দূর থেকে লোক শুনতে পেত। কেমন একটা অদ্ভুত গুরুগম্ভীর স্বর ছিল। হ্যাঁ, এ একটা বলতে আমার একটা গল্প নয়, আমারই কথা। আমি যখনই কাউকে ফোনে কথা বলি, সে ভাবে যে আমি একটা গুরুগম্ভীর ভাষায় কথা বলছি। সে ভাবে যে আমার একটা মানে বাজে রকম ভাবে মনে হচ্ছে আমি খারাপ ভাষায় কথা, মানে খারাপ মতো কথা বলছি, যে রেগে রেগে কথা বলছি। সেই জন্য লোকে আমাকে এতটা পছন্দ করতে যায় না ফোনেতে কথা বলাতে বা সামনে সামনে। আমার কথা বলার ভাষা মানে শর্টটাই মোটা বাড়া, কিরকম একটা বাজে বাড়া। ভগবান দিল, যাই দিল, যা দিয়েছে নিয়ে থাকছি, ভালোই লাগছে, করার কিছু নেই। তারই হাতে ছিল আমাদের রান্নাঘরের ভার। বাবামশাইয়ের সংসার তারই চালাতো। তিনি স্ত্রীর মৃত্যুর পর থেকে সংসার সম্বন্ধে নিলিপ্ত হয়ে গিয়েছিলেন। তার সমস্ত চিন্তাই তখন এই আশ্রম গড়ে তোলার কাজে নিয়োজিত ছিল। এই সময় উমাচরণ ছিল তার ভৃত্য। শিশুকাল থেকেই সে এই সংসারে প্রতিপালিত হয়েছিল এবং ক্রমে সুদক্ষ রাঁধে হিসাবে পরিবার মহলে খ্যাতি লাভ করে। শাশুড়ি ঠাকুরানীর মৃত্যুর পর শুনেছি, 1 মিনিট, নিজের বাড়ির রান্না তালিকা তিনি অনেক সময় নিজেই করতেন। বাবা মশাই রুচি অনুসারে রন্ধন বিষয়ে উমাচরণ সুদক্ষ। কোনোদিন উমাচরণের অসুখ বিসুখ হলে বাড়ির যাদের ওপর রান্নার ভার পড়তো তাদের সকলেই ভয়ে ভয়ে রাঁধতে হতো। পুরাতন পাকা বামুনও ভয় পেত তা রান্না করতে। হতো ঠিক তাই। যেদিন মুখে কিছু বলতেন না, রান্নার মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য প্রশংসাই করতেন। কিন্তু আহারের পরিমাণ দেখে সকলে বুঝতো রুচিসম্মত রান্না সেদিন হয়নি। উমাচরণ বেশ বুঝতো বাবুমশাইয়ের মনে তার সম্বন্ধে কোথাও দুর্বলতা আছে, এবং সময়ে অসময়ে আবদারে ছেলের মতো সেই সুবিধাটুকু নিয়ে তাকে বিরক্ত করতে ছাড়ত না।
বাড়ির কেউই তখন তাকে শাসন করতে সাহস করতো না, জানতো যে বাবা মশাইয়ের বিশেষ প্রিয় পাত্র। উমাচরণ তার হাবভাব ইঙ্গিত এমন বুঝে গিয়েছিল যে পূর্বেই বলেছি আহার নিয়ে এক্সপেরিমেন্ট করা তার একটা বিশেষত্ব ছিল। যদিও স্বাস্থ্যকর খাদ্যের দিক থেকেই তিনি আহার সম্বন্ধে ভাবতেন। কোনো খাবারের কি গুণ নিজের ওপর পরীক্ষা করার কিছুমাত্র দ্বিধা করতেন না। কবিরাজের কাছে বোধ হয় কোন সময় শুনে থাকতেন নিম পাতার রস শরীরের পক্ষে খুব ভালো। অমনি চাকরকে হুকুম দিলেন, কাল থেকে খাঁটি নিম পাতার রস চাই। রোজ সকালে সেই নিম পাতার এক গ্লাস শরবত করে খেতে লাগতেন। কি করে যে গুরুদেব অবিকৃত মুখে সে রস পান করতেন সেটা আমার অদ্ভুত লাগতো। তার মানে মুখ না বেঁকিয়ে রস খেয়ে নিত, ভালোই হতো, খেত। আমি তো এক ফোঁটা খেতে পারবো না। এই রস কিছুদিন খাবার পর হারিয়ে গেছো। এই রস কিছুদিন কিছুদিন খাওয়ার পর চাকরকে বললেন বিকালেও আর এক গ্লাস নিম পাতার রস দিতে, শরবত ও ক্যাস্টর অয়েলের ময়েন দিয়া পরোটা ইত্যাদি। সেই পরোটা আবার তার স্নেহের পাত্রে অনেকটাকে ডেকে খাওয়াতেন। আহার সম্বন্ধে তালিকার পরিবর্তন সেটা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এই সব নতুন এক্সপেরিমেন্ট করতে গিয়ে সবসময় যে ভালো ফল হতো তা বলতে পারি না, কিন্তু সে রিস্ক নিতে কিছুমাত্র দ্বিধা ছিল না। সেবার নিম পাতার রস খাওয়ার ফলে গায়ে আম বাতের মতো বেরোতে লাগলো, তখন তিনি সেই রস খাওয়া ছাড়লেন। পরিপাটি পরিচ্ছন্নতার প্রতি তার বিশেষ দৃষ্টি ছিল। তার স্বভাবের কোথাও এলোমেলো ভাব দেখা যায়নি। তার দৈনন্দিন কর্মতালিকা নিয়মিত চলত। জীবনযাত্রার আয়োজন ছিল সহজ, সরল, পরিচ্ছন্ন। ছোট ঘরে থাকতেন। একখানি ছোট খাট ছাড়া আসবাবপত্রের কোনো বাহুল্য দেখিনি। আর তার পাশে গেস্ট হাউসের মাঝের ঘরখানিতে ফারস পাতা ছিল। গুরুদেব সেখানে নিচু টেবিলের কাছে মাটিতে বসে লিখতেন। তার দেহলি বাড়ি তখন ছাত্রীদের বাসভবনে অভাব দরুন ছেড়ে দিয়েছিলেন। তার মানে নিজের বাড়িটা ছেড়ে দিয়েছিলেন ছাত্রীদের বাসভবনের জন্য। ঘুম থেকে উঠবেন সূর্যোদয়ের আগে, শুতেন গভীর রাত্রে। দিবানিদ্রা তার কখনো দেখেনি। তার রুচি সাধারণের ওপরে ছিল নতুনত্বের প্রতি এক অনুরাগ ছিল। এখানে একটা ছবি দিয়েছে, আপনারা দেখুন, যেখানে রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী এবং তার শিশু কন্যা আছে প্রতিমা দেবী। এগুলো তার ছবি। সেই জন্যই তার মন সর্বদাই জীবনযাত্রার মামুলি অত্যন্ত জিনিসগুলি পরিবর্তন করতে ভালোবাসতো। ভয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে ভাইয়ের স্বভাবের কিরকম সাদৃশ্য বড় দাদা প্রয়োজনীয় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কথা। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কি একটা জিনিস একবার হারিয়েছে। বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে খুব হইচই লাগিয়ে দিয়েছেন। শোনা গেল যে চশমা খুঁজে না পেয়ে অত্যন্ত রাগারাগি করছেন। এই শুনে পুরনো চাকর মুনীশ্বর কাজ ছেড়ে দৌড়ে এলো। তাকে অত্যন্ত উতলা দেখে সে হেসে বলল, বাবুমশাই, চশমা তো আপনি পরিয়াছেন, আর কোথায় গেল তখন রাগ? তার উচ্চ হাসিতে কম্পিত হয়ে উঠল নিচু বাংলার আমবাগান। এই প্রাণখোলা হাসি তার এক বিশেষত্ব ছিল। সুদূর থেকেও সেই হাসি লোক শুনতে পেত মাঠের প্রান্তরে। মনে পড়ে হয়তো কোনো সময় লিখতে লিখতে ভাইয়ের সঙ্গে চলে আসতেন। তার পরনে জামাটাও আগাগোড়া সাদা ফিতে দিয়ে শরীরের সঙ্গে জড়িয়ে বাঁধা থাকতো। তখন আমি নতুন বউ এসেছি, তাই আমার ভারী অদ্ভুত ঠেকতো এইসব নতুনত্ব। পূজনীয়া হেমলতা দিদিকে কৌতূহল ভরে এসে জিজ্ঞাসা করলুম এই বন্ধনের কারণ কি। তিনি বললেন যে হাওয়াতে জামা উড়ে যায়, সে তার পছন্দ নয়, তাই তাকে শরীরের সঙ্গে বেঁধেছেন। বাবা মশাই তাকে দেখবা মাত্র প্রণাম করে আসন দিতেন। তিনি তখন কেবল একমাত্র একজন মাত্র আশ্রমে যাকে বাবা মশাই প্রণাম করতেন। দু ভাই এক জায়গায় বসে নানা প্রকার সাহিত্য দর্শন নিচে আলোচনা করতেন। বাবা মশাইয়ের মুখের দিকে চেয়ে বৃদ্ধের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠেছে। বাবা মশাইয়ের মুখের দিকে চেয়ে বৃদ্ধের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠেছে কথা বলার সময়। বুঝতে পারতুম কি গভীর ভ্রাতৃস্নেহ রয়েছে। শিশুরবি বলেই জানতেন। তাই গীতাঞ্জলি লিখে তিনি যখন জয়ুপে খ্যাতিলাভ করলেন, সেই সময় জ্যাঠামশাই তাকে আশীর্বাদপত্র লিখলেন। সেদিনের সেই শিশুরবি আজ আবার
পৃথিবীর বিদ্বান ও গুণীমহলে এত নাম করবে এ আমি স্বপ্নেও মনে করিনি। চিঠিখানি খুব মজা করে লেখা। এই চিঠিতে রবীন্দ্র ভবনে রক্ষিত রয়েছে। শান্তিনিকেতনে তখন দুই ভাই সহযোগে একটা বিশেষ আবহাওয়া গড়ে উঠেছিল। তারা দুজনেই তখন শান্তিনিকেতনে মানব চরিত্রে আদর্শ ছবি ছিলেন। একজন নিচু বাংলার বারান্দায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে আপন মনে লিখে যাচ্ছেন, কখনো দর্শন শাস্ত্র, কখনো স্ট্যান্ডার্ড রাইটিং, কখনো বা অঙ্কশাস্ত্রের মতো নতুন সমস্যা। দৈনন্দিন কাজে কখনো আসবে না তাকে ভিত্তি করে কাগজে ভাঁজ করা বাক্সগুলি অতি সুন্দর তৈরি হতো। আমরাও এক উপহার পেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেটি হারিয়ে ফেলেছি। আমার স্বামী জ্যাঠামশাইয়ের অঙ্কের খাতা কেমব্রিজের কোন বিখ্যাত পণ্ডিতকে দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন এগুলি খুব উঁচু দরের অঙ্ক, কিন্তু এর পদ্ধতি কখনো জগৎকে কাজে লাগবে কিনা বলা যায় না। জ্যাঠামশাইয়ের কাছে এই সব অ্যাবস্ট্রাক্ট আইডিয়া খেলার জিনিস ছিল, এগুলো ছিল তার দৃষ্টি। এক মিনিট। এইসব নিয়ে নিজের ধ্যানের মধ্যে বৃদ্ধ সদাশিব বসে থাকতেন মশগুল হয়ে। চড়াই পাখি এসে টেবিলের টাইম চলো শর্ট করে দাও, এখন বাজে 7টা 50। চড়াই পাখি এসে টেবিলের পাশ থেকে মাখা ছাতু খেয়ে যেত। কাঠবেড়ালি গায়ের ওপর দিয়ে লেজ গুটিয়ে তুরুক তুরুক কুকুরটা পায়ে প্রকৃতির সঙ্গে এমন একটা গভীর প্রীতির যোগ তিনি অনুভব করতেন, পশু পাখিরাও তার নিজের লোক মনে করত। পাখিগুলো তার গায়ে মাথায় নির্ভরে এসে বসে থাকতো, একটুকু তাদের ভয় ছিল না। একদিন একটা চড়ুই তার চশমাটাকে দেখে অদ্ভুত কিছু ভেবেছিল, অথবা তার চোখে ধাঁধা লেগেছিল। সেই চশমাটার ওপর ঠোকর মারে। চশমাটা চশমা থাকার জন্য তার চোখটি রক্ষা পায় বটে, কিন্তু কপালে কিঞ্চিত আঘাত লেগেছিল। তিনি পাখির অকৃতজ্ঞায় রেগে গিয়ে মুনীশ্বরকে ডেকে বললেন, একে আর খেতে দিস নে, তাড়িয়ে দে। মুনীশ্বর তাকে তাড়িয়ে দিল, খাবার বন্ধ করলো। সেদিন থেকে পাখিটারও ভয়ে আর আসতো না। এইভাবে 2-3 দিন যেতে না যেতেই জ্যাঠামশাইয়ের মন পাখি আসছে না বলে খারাপ হয়ে গেল। মুনীশ্বরকে বললেন, আসছে না, ওকে আন, ওর কিছু দোষ নেই। চশমা যে চোখের ওপরে থাকে তা সে কি করে বুঝবে। পরদিন থেকে পাখি আবার আসতে লাগলো। এই ঋষিতুল্য বৃদ্ধকে দেখলে মনে হতো সবসময় যেন ধ্যানের মধ্যে বিচরণ করছেন। বাহিরের প্রকৃতির সঙ্গে যোগ যেন নেই, নিজেকে যেন বিশ্ব প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিয়েছেন। চক্ষু সবসময় স্বপ্নময় ভাষা ভাষা থাকতো। পরিচিত কেউ এলে যেন চমক ভাঙত। এই তো বড় ভাইয়ের রূপ। আর ছোট ভাই থাকতেন তখন শান্তিনিকেতনে অতিথিশালার ওপর তলায়। তার সাধনা চলছিল তখন বিশ্ব মানব নিয়ে। বাবা মশাই তখন গীতাঞ্জলির গানে সুর বসাচ্ছেন। অনেক রাতে ছেলেরা শুতে গিয়ে বৈদিক গান গেয়ে আশ্রম যেন ঘুমিয়ে পড়েছে তাদের সঙ্গে সঙ্গে। শান্তিনিকেতনের বারান্দায় বসে বাবা মশাই কত রাত পর্যন্ত সুরের পর সুর দিয়ে চলেছেন। সে গলা ছাপিয়ে উঠত নিস্তব্ধ ঘুমন্ত আশ্রমের আকাশ। অনেক সময় হঠাৎ পাশের ঘরে ঘুম ভেঙে গেলে সেই গভীর রাতে কানে আসতো। সে যে কাছে এসে বসেছিল তবু জাগেনি। কখনো বা শুনতে পেতুম, আমি জ্বালাবো না মোর বাস সরি কখনো বা শুনতে পেতুম, আমি জ্বালাবো না মোর বাতায়নে প্রদীপ আনি। সৃষ্টির আনন্দের মধ্যে ধ্যানলোকে যাদের জন্ম, সেই গানগুলির একদিন বিশ্বের সম্ভারে সভায় বড় মাল্য পাবে, তখন কেউ ভাবেনি। এই গানগুলি শিখে নেবার জন্য সকলকে সকালে ডাক পড়তো দিনু আর অজিত বাবু, যিনি তখন কাছাকাছি থাকতেন। বাবা মশাই কখন যেন শুয়ে যেতেন, সরি বাবা মশাই কখন যে শুতে যেতেন তা আমরা জানতে পারতাম না। খুব ভোরে সূর্যোদয়ের পূর্বে শান্তিনিকেতন মন্দিরে পূর্ব দিকের চাতালে তাকে উপাসনার বসে থাকতে দেখা যেত। পূর্ব প্রান্তে দেখা গিয়েছে তার শুভ্র মাথার ওপরে পড়েছে প্রথম আলোর রশ্মি রেখা, আর অন্যদিকে পশ্চিম প্রান্তে ফ্যাকাশে চাঁদ মাঠের মধ্যে নেমে পড়েছে। দু একটা মূর্তি
ধীরে ধীরে আবছা আলোতে এসে বসেছেন চাতালের আশেপাশে। সবাই স্তব্ধ, সকলের চিত্তের মধ্যে রয়েছে তার বাণীর প্রতি আগ্রহ, উপাসনার অন্তে যে তার অন্তরে অনুভূতি আসতো সেগুলি তার মুখের বাণীরূপে সেই সময় বার হতো। পরে শান্তিনিকেতন নামে সেই কথামৃত জনসাধারণের কাছে পৌঁছেছিল। ভোরবেলা পাখির কাকলির সঙ্গে শিশুদের কণ্ঠস্বর মনটাকে যেন নব উদয়ের প্রত্যাশায় জাগিয়ে দিত। বালক কণ্ঠের বৈদিক সুরের মন্ত্রগুলি শুনে মনে হতো যেন কোনো সনাতন অরণ্যযুগের নীল নদের তীরে মানব কণ্ঠের প্রতি প্রথম অভিবাদন জ্যোতির্ময়ের উদ্দেশ্যে। তারপর সকালে আলো পরিষ্কার হতে আসতো, গাছপালার ওপর ঝিকিমিকি করে আসতো একটা নিখুঁত রোমান্টিক ধারা। তখন মোটে 50টি ছাত্র, 4-5 জন মেয়ে নিয়ে মেয়েদের বোর্ডিং শুরু হয়েছে। এখনকার মতো প্রকৃত চেহারা তখন প্রকাশ হয়নি। সেই সময় গুরুদেব একটা গভীর সাধনার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখনকার মনের ধারণা ও অনুভূতি গীতাঞ্জলির গানের মধ্যে রূপ নিচ্ছিল প্রতিদিন। পূজনীয় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও গুরুদেব ব্যক্তিত্বের মাঝে এই ব্রহ্মচার্য আশ্রম যেন সেতুর মতো ছিল। ছেলের সহজ সরল জীবনযাত্রা তাদের সাধক জীবনের পারিপার্শ্বিক আবহাওয়াকে বিশুদ্ধ করে রাখত। তাই উভয়ের এই আশ্রম সৃষ্টির কর্মে তাদের চিত্তকে আয়োজিত করেছিল। বড় জ্যাঠামশাই তার সংসার বিরত নিলুপ্ত জীবন নিয়ে নিজের আর গুরুদেবের তার কর্ম ধর্ম সমস্ত শক্তিকে এই বিদ্যালয়ের মধ্যে ঢেলে দিয়েছিলেন। এই সময় তার জীবনে গানের যুগ শুরু হয়েছে। সুর সাধনার মধ্য দিয়েই বিশ্বের মধ্যে আত্মীয় পেয়েছিল তার। তাই গেয়েছিলেন সেদিন, কি গান গেয়েছিলেন? গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি, আমি তখন তারে চিনি। এই সময় তার সাধনার যে পথ ছিল সে সম্বন্ধে মানুষের ধর্মের শেষ দিক লিখেছেন। এক সময় বসে বসে প্রাচীন মন্ত্রগুলিকে নিয়ে ওই আত্মবিলয়ের ভাবেই ধ্যান করছিল। পালাবার ইচ্ছে করেছি, শক্তি পাইনি তা নয়, বিক্ষোভের থেকেই সহজে নিষ্কৃতি পাওয়া যেত এ ভেবে দুঃখের সময় সান্ত্বনা পেয়েছি, প্রলোভনের হাত থেকে উদ্ধার পেয়েছি। আবার এমন একদিন এলো যেদিন সমস্তকে স্বীকার করলুম, সবকে গ্রহণ করলুম, দেখলুম মানবাত্মক মঞ্চের মাঝখানে যে লীলা, তার অংশের অংশ আমি। সব জড়িয়ে দেখলুম সকলকে। এই যে দেখা, একে ছোট বলবো না, এও সত্য। জীবন দেবতার সঙ্গে জীবনকে পৃথক করে দেখলেই দুঃখ মিলিয়ে দেখলেই মুক্তি। আশ্রমে তখনকার যে চেহারা আজ নানা গাছের আবরণে ঢাকা পড়ে আছে। বাঁধানো ছাতিম তলাটা বেশ কিছু একটু নির্ভীত। নিকুঞ্জ কোচের ছিল। সামনে দিগন্ত বিস্তৃত খোলা মাঠ, ওখানে গিয়ে দাঁড়ালে দূরের লাল মাটির পথে দু একটা প্রতীক কদাচিৎ চোখে পড়তো। আশ্রমে এই নির্জন কোণটাতে এক নবীনা আশ্রয় পেয়েছিল। কত কবিতার ছন্দে, কত না গল্পের রঙিন কুয়াশায় আচ্ছন্ন করে দিত। নতুন করে জানা, নতুন করে পাওয়া জীবন এই প্রথম হলো শুরু। নিজের জানার সঙ্গে আরেকজনের পরিচয় পাওয়া এও রহস্যময় রস। মাঝে ক্লাসের ঘন্টা জানিয়ে দিত, দ্রুত বাড়ির দিকে চলে যেতুম, গিয়ে গুরুদেবের সামনে। এ হলো প্রথম পার্ট, শেষ হলো একটা পার্ট। এখন জল খেয়ে আসি, দিয়ে সেকেন্ড পার্টটা শুরু করব। দুটো পার্টই আছে। জল পান করে এলুম, রেস্ট শেষ। চলো আবার শুরু করা যাক। তাহলে এখন আমরা পড়লাম যে প্রতিমা দেবী আর রথীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ ঠাকুর, সরি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, তারা ছিলেন শান্তিনিকেতনে, যাকে আমরা এখন বিশ্বভারতী নামে চিনি। তখনকার তিনি বলছেন যে তখনকার দিনে মাত্র 30টি ছাত্র ছিলেন এবং 4-5 জন ছাত্রী ছিলেন। এই নিয়ে শান্তিনিকেতন ফার্স্ট শুরু হয়।
নেক্সট পার্ট শুরু হচ্ছে। সকালবেলা তার চিরকালই লেখবার সময় ছিল। ভোর 4টের সময় উপাসনা করে 6টার সময় চা পানের পর তিনি নিজে লেখবার কাজ শুরু করতেন। রাত্রে অনেক সময় শোবার আগে কবিতা বা গানের সুর দিতেন। কাজেই ঘুমোতে যেতে অনেক রাত্রি হতো। তিনি বলতেন, আমি রাত্রে 3-4 ঘন্টার বেশি ঘুমোই না। এর চেয়ে অধিক ঘুম মানুষের দরকার আছে বলে তিনি মনে করতেন না। দিবানিদ্রা সম্বন্ধে তার অত্যন্ত বিরাগ ছিল। বৈশাখের প্রচন্ডে গরমের মধ্যে যখন তীব্র শুকনো হাওয়া বইতো, চারিদিকে ঝাঁঝা করত রোদ্দুরের ঝমকানি, তখন দেখেছি দ্বীপ্রহরের সময় তিনি ডেস্কের ওপর চালিয়ে যেতেন। আবার খানিকটা সময় শিক্ষকদের ক্লাস নিতেন। সেসব ক্লাসে দিতেন। ছেলেদের ক্লাসে নেয়া সেও এক অনুরাগের জিনিস ছিল। আশ্চর্য তার ধৈর্য। এত লোকজন কথাবার্তার মধ্যে আবার কত লোক যে লেখা কারেকশন করবার জন্য খাতা নিয়ে যেত, তার ইয়াত্তা নেই। অদ্ভুত তার কাজ করার ক্ষমতা দেখেছি। আশ্চর্য হুতুম তার কনসেন্ট্রেশন শক্তি দেখে। এত হাঙ্গামার মধ্যেও আমার ইংরাজি ক্লাস একদিনও বাদ যেত না। এই দিনব্যাপী ব্যস্ততার মধ্যেও নিভৃতে একটু সময় আমাকে পড়াবার জন্য দিতেন। তিনি আজন্ম শিক্ষক ছিলেন। তাহার কাছে পড়বার সুযোগ যার না হয়েছে সে বুঝতে পারবে না কত সহজে অত কঠিনও জিনিস তিনি বুঝিয়ে দিতেন। যে বছর দুই তার কাছে যে বছর দুই তার কাছে আমি পড়েছি, সে পড়ার আমার যথার্থ পড়া। আমার পরম সৌভাগ্য যে তার কাছে ইংরাজি ও তার নিজের সাহিত্য পড়বার সুযোগ হয়েছিল। সেই পড়বার আনন্দ চিরকাল মনে থাকবে। তখনকার দিনে সন্ধ্যার সময় আশ্রমে প্রায় প্রতিদিনই সাহিত্য আলোচনা শোনার জন্য লোক সমবেত হতেন। হয় ইংরাজি সাহিত্য, নয় নিজের সাহিত্য থেকে পড়ে শোনাতেন। তার নতুন বই লেখা হলে তার মুখেই শোনার প্রথম সুযোগ হতো আমাদেরই। এই সাহিত্য সম্মেলনীতে আজ মনে পড়ে কত সাহিত্য আলোচনার, কত কবিতা পাঠ শুনেছি। কতগুলি ইংরাজি কবিতা তার প্রিয় ছিল। তিনি বারবার সেগুলো আমাদের পড়ে শোনাতেন, তার ব্যাখ্যা করতেন। ব্রাউনিং, কিটস, সেলি, ওয়ার্ডসওয়ার্থ ছিল তার প্রিয়। তাছাড়া আমেরিকান কবি হুইটম্যানকেও তিনি ভালোবাসতেন। তখনকার মডার্ন লেখকের মতো আইরিশ কবি তার প্রিয় ছিলেন। এই সম্মেলনীতে তার মুখে বিদেশি কবিদের কবিতা শোনবার বহুবার সুযোগ হয়েছিল। এই সন্ধ্যাগুলি ছাড়াও অনেকবার তার কাছে সেলি কিটসের এবং ওয়ার্ডসওয়ার্থ পড়বার সৌভাগ্য হয়েছিল। এমন সুন্দর করে তিনি পড়তেন যে কাব্যের রস, ভেতরের গভীর ভাব, মনের ভাব ঢুকে যেত, যাতে কোনোদিন ভুলে না যায়। এমনি করে মনের মধ্যে গেঁথে দিয়ে সমগ্র কবিতাটি। হেমলেট তার কাছে শুনেছিলাম বলে মনে এখনো বসে আছে। টু বি অর নট টু বি, কিংবা কিটস এর নাইটেঙ্গেল, সেলির গ্রিসিয়ান অ্যারন এখনো কানে ঝংকার দেয়। তখনকার দিনের আশ্রমের সন্ধ্যা গান বাজনা, সাহিত্য আলোচনার ঠাসা ছিল। অভিনয় তখন গুরুদেব নিজে ছেলেদেরকে শেখাতেন এবং শিক্ষকদের দলে টেনে নিয়ে নিজেও প্রধান ভূমিকায় নামতেন। ইংলিশ কবিতা বা বাংলা সাহিত্য পড়বার পক্ষে তার গলার যে ড্রামাটিক বিশেষত্ব ছিল, সে বড় সাধারণত দেখা যায় না। সেই জন্য তার কবিতা বিসর্জন বা গান্ধারীর আবেদন তার গলায় যেরকম জোরালো আকারে ছন্দের রূপে দেখা যেত, সেরকম ধরনের আর সম্ভবত নয়। অথবা লেডি ম্যাকবেথ অথবা হেমলেট এর পাঠ যখন পড়তেন, তখন আমরা সকল শ্রোতাই স্তব্ধ হয়ে যেতুম। মনে হতো হেমলেট বা অথবা লেডি ম্যাকবেথ জীবন্ত হয়ে উঠেছে। তার গলার ড্রামেটিক কোয়ালিটি তো নাটকের সাইকোলজিক্যাল সংঘাতগুলি অতি সুস্পষ্ট হয়ে উঠেছে। আবার স্যারেস্টিক হিউমার আবার সার্কেস্টিক হিউমার গুলো অতীব উপাদেয় করে তুলতেন পড়ার কায়দাতে। এইভাবে আশ্রমের সন্ধ্যা সম্মেলনগুলি তখন সাহিত্য এবং ইন্টালেকচুয়াল আলোচনা দ্বারা উপভোগ করা হয়েছে। সে আজ বোধ হয় 40 বছর আগেকার কথা। আশ্রমে বধূ হয়ে পদার্পণ করেছিল। সেদিন আশ্রমবাসীরা ছিল একান্নবর্তী পরিবারের মতো, আমাদের সংসারের ছাত্র ছেলের মতো। বাবা মশাই তাদের সঙ্গে রহস্য রসিকতার সম্পর্ক পাতিয়ে নিয়েছিলেন। তার ব্যবহার গুরুদেব নন, পরমাত্মীয়, তার সত্যিকারের বন্ধু। আমার বিবাহ উপলক্ষে ছেলেরা উৎসবের আয়োজন করেছিল, তাতে মালিনী ও বিসর্জন আমি প্রথম দেখি। সেই বিসর্জনে সুধীরঞ্জন দাসবাবু অপর্ণার পাঠ নিয়েছিলেন।
পটল্লায় রঘুপতি আর মনোরঞ্জন রায়চৌধুরী জয় সিং হয়েছিলেন। মালিনী অভিনয়ের দিন সুধীর রঞ্জন হলেন মালিনী, ক্ষেমাক্ষর পটল আর মনোরঞ্জন রায়চৌধুরী হলেন সুপ্রিয়। বলা বাহুল্য এই নাটকের ট্রেনিং গুরুদেব নিজেই দিয়েছিলেন। তখনকার দিনে এই নাটকের প্রোগ্রাম এখনকার প্রেসে ছাপিয়ে বের হয়েছিল। অভিনয় সুন্দর হয়েছিল বলাই বাহুল্য। তখনকার দিনে ছেলেরা কবিতা খুবই ভালোবাসতেন এবং অভিনয়কে দিক থেকে সকলেই পারদর্শী ছিলেন। তার কারণ গুরুদেব নিজেই দিতেন। গুরুদেব কোন জিনিসে ত্রুটি রাখতে চাইতেন না। তিনি অভিনয় নিজেও শিখতেন এবং যতদূর সম্ভব নিখুঁত করে নাটকগুলি অভিনত হতো। অভিনয়ের চর্চা তখন রীতিমতো আশ্রমের উৎকর্ষ লাভ করেছিল। তাছাড়া ছেলেদের মধ্যে অভিনয় এবং গানের দক্ষতা প্রকাশ পেয়েছিল। গানের সুর অনেক সময় দেওয়ার পরেই গুরুদেব ভুলে যেতেন বলে তিনি দিনুকেই প্রথম সুরের শিক্ষা দান করেছিলেন এবং দিনুই ছাত্রদের মধ্যে সঙ্গীত চর্চা পরিচালনা করতেন। তখনকার ছাত্রদের মধ্যে কবিতা লেখার উৎসাহ দেখা গিয়েছিল। সেই সময় তরুণ ছাত্রদের কবি হওয়ার ইচ্ছা প্রায় পেয়ে বসত। বাবা মশাইকে ধৈর্যের সঙ্গে সেই সব নতুন উৎসাহী কবিদের কবিতা সংশোধন করতে হতো। ছেলেদের সাহিত্য চর্চায় উৎসাহ দেওয়ার জন্য তিনি আগ্রহ সহকারে ছাত্রদের কবিতাগুলি পড়তে দিতেন। হাতের লেখার পত্রিকা প্রত্যেক বিভাগ থেকে বের হতো। চিত্রকর ইলাস্ট্রেশন করতেন। এই নিয়ে তখনকার দিনে প্রত্যেক বিভাগের ছাত্রদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলত। এইসব হাতের লেখা পত্রিকাগুলি হয়তো এখন লাইব্রেরিতে খুঁজলে পাওয়া যেতে পারে। তিনি নানা প্রকার গল্প এবং মজা করে ছাত্রদের ক্লাসগুলো সারস করে তুলেন। সেই জন্য তার ক্লাসে পড়বার সকলেই আগ্রহ থাকত। তার পড়বার পদ্ধতি এমন সুচারু ছিল, ছাত্রদের মনে না যে সেটা ক্লাস, একটি মনোরম খেলার মতোই তাদের কাছে উপভোগ করত। অতি সহজ উপায়ে পড়ার বিষয়বস্তুগুলো তাদের নবীন মনের ওপর দৃঢ় এবং সুস্পষ্ট দাগ টেনে দিত। এছাড়া সে সব ছাত্র স্পোর্ট এর অনুরাগী ছিল। তারা সার্কাস দেখার আয়োজন করেছিলেন। গৌরগোপাল ঘোষ ছিলেন দলের দলপতি। ইনি নামজাদা খেলোয়াড় হয়েছিলেন। এখন দেখি ছেলেদের মধ্যে সার্কাস করবার উৎসাহ চলে গেছে। স্পোর্ট হিসাবে এটি ছিল খুবই ভালো, কেননা আশ্রমের ছেলেবুড়ো সকলেই সেই দিনটা খুবই উপভোগ করত। ক্রমে মেয়ে বোর্ডিং খোলা হলো। গুরুদেব তখন ছিলেন দেহলি বাড়িতে। তার পাশেই ছিল বাগান বাড়ি বলে একটা চকমিলান বাংলো। সেখানে 6টি মেয়ে নিয়ে নতুন বোর্ডিং শুরু হলো। এই ব্যবস্থা হয়েছিল আমার বিয়ের কয়েক মাস পূর্বে। নববধূ আসবার পর ছাত্রীরা সকলে মিলে রান্না করে খাইয়েছিলেন, সে কথা আমার বেশ মনে আছে। সেই নিমন্ত্রণে কয়েকজন পুরাতন শিক্ষকও উপস্থিত ছিলেন। সেই সময় অভিজাত বাবুর স্ত্রী এই মেয়ে বোর্ডিং এর দায়িত্ব নিয়েছিলেন। তার দুটি ছোট মেয়ের কথা আজও মনে আছে। ভারী মিষ্টি তাদের স্বভাব। মা যেমন শ্যামঙ্গিনী তন্ত্রী সুশ্রী ছিলেন, তারাও তেমনি ছিলেন। গুরুদেবের মতো শিক্ষাও প্রত্যেক মানুষেরই বিচার বুদ্ধি বিকাশের সহায়কপূর্ণ হওয়া চাই। আত্মবিকাশই হলো শিক্ষার বিশেষ একটা গুণ। সেই কারণে তিনি তার ছাত্র এবং শিক্ষকদের অন্ধভাবে তার আদর্শের অনুবর্তী হতে বলেননি। আলোচনা সভায় অল্প বয়সের ছাত্রছাত্রীরা অবাধে তাদের মতামত প্রকাশ করতে পারত। তরুণের উত্তেজনার অনেক সময় সেই স্বাধীনতার মধ্যে কখনো ওই ঐবদ্ধত দেখা দিত না, কিন্তু তা সত্ত্বেও তাদের একটা ব্যক্তিগত মতামত বিকাশ লাভ করার সুযোগ পেত। তখনকার ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক সমিতিগুলো খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছিল। গুরুদেব প্রত্যেকেরই যে যার দিকে সেই বুদ্ধির বিকাশের পক্ষপাতী ছিলেন। শান্তিনিকেতন আশ্রমের শিক্ষাকেন্দ্র তখন এই আদর্শের অনুবর্তী ছিল। তিনি কখনো ছাত্রদের তার মত অনুসরণ করতে বলেননি। সেই জন্য অনেক সময় তিনি অল্প বয়সের ছাত্রদেরকে মতামত প্রকাশ করতে দিতে কুণ্ঠিত হতেন না। যদিও কখনো কখনো সে আলোচনার মাত্রা অতিক্রম করত, তা হলেও তিনি ব্যক্তিগত মতামত প্রকাশে বাধা দিতেন না। সেটাও তার শিক্ষা পদ্ধতির অঙ্গ বলা যেতে পারে। ছাত্রদের সেই সময় পড়া ভালোভাবেই চলতো। বিশেষত বাংলা সাহিত্যে গুরুদেবের সাহিত্য চর্চার বিষয়ে ভালোভাবে হতো। অনেক সময় দেখা গিয়েছে তাদের বয়স অপেক্ষা ভাবালুতা এবং মানসিক বিকাশ বহুদূর এগিয়ে যেত। তখন কবিতা লেখা ছেলেদের মধ্যে একটা উচ্চ আদর্শ ছিল। তরুণ মন তাদের কবির
সমযোগী হওয়ার উচ্চ আশায় ভরপুর থাকতো। গুরুদেবের মতো ভাব, গুরুদেবের মতো ছন্দ, ভাষা সেইগুলো অনুকরণ করতে ভালোবাসতো। এই অনুকরণ কিন্তু তাদের ক্ষতি করেনি। অধিকন্ত তাদের মতো ব্যক্তিত্বের অনুকরণ চেষ্টাতে তাদের চরিত্রের অনেক দিক বিকাশ লাভ করেছে। অনুকরণ করবার মতো লোক তারা বা কে ছিলেন? আমাদের মন তখন স্বাধীনভাবে তৈরি হওয়ার মতো ছিল না। বহুকালের সামাজিক পরাধীনতা মেয়েদেরকে চিত্ততে সনাতনী সংস্কারে আবদ্ধ করেছিলেন। এই হঠাৎ ব্যক্তি স্বাধীনতার আদর্শ তাই নতুন হয়ে দেখা গিয়েছিল। বস্তুত তাদের চিত্ত কখনো এই আদর্শের উপযোগী কর্ম করতে পারেনি। সেই জন্য গুরুদেব ব্যক্তিত্ব স্বাধীনতা বলতে কখনো উচ্চশৃঙ্খলতা প্রচার করেনি। সেটা বুঝতে তাদের সময় লেগেছিল। স্বাধীনতা বলতে তার নিজের মধ্যে সংযমের আদর্শ তিনি ছিলেন। তিনি সংযত জীবন এবং মহান চরিত্র আমাদের সামনে তার ব্যক্তি স্বাধীনতার আদর্শ রেখে গিয়েছে। তিনি যে স্বাধীনতা প্রচার করে গেলেন এই আশ্রমে, সে হলো বুদ্ধির স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, জ্ঞানের স্বাধীনতা। তার স্বাধীনতা যে জিনিস নয়, সে আদর্শ মানুষকে সাধনা করে পেতে হয়। এই সময় তিনি আরো বিশেষ কাজ শুরু করেন, সেটি হলো মেয়েদের স্কুল। যিনি যদিও এই স্কুলটি ছোট আকারে 2 থেকে 3টি মেয়ে নিয়ে শুরু হয়, ভবিষ্যতে এটি একটি বিশেষ রূপ দেওয়ার কল্পনা তার মনে ছিল। সেই কারণে তিনি এই স্কুলটিকে শুরু করেছিলেন। একবার অজিতবাবুর স্ত্রী যখন চার্জ নিয়ে মেয়ে বোর্ডিংয়ে ছিলেন, সেই বোর্ডিংয়ে 1 বছর থেকে কোনো বিশেষ কারণে বন্ধ হয়ে যায়। কো এডুকেশনের সূত্রপাতে গুরুদেব বুঝতে পারলেন আমাদের ছেলেরাও এখানে মেয়েদের সঙ্গে মেলামেশা সহজ হয়ে আসেনি। তার কারণ আমাদের ছেলেমেয়েরা পারিবারিক গণ্ডির মধ্যে শিশুকাল থেকে অবস্থান করে, আত্মীয় ব্যতীত বাইরের লোকের সঙ্গে আত্মীয় থেকে অবস্থান করে। আত্মীয় ব্যতীত বাইরের লোকের সঙ্গে আত্মীয় এবং বন্ধুত্ব সম্বন্ধতা সহজভাবে আসে না। তাই কো এডুকেশনের যুগ আমাদের সামাজিক জীবনে আসতে সময় নেবে, তিনি ক্রমে বুঝতে পারলেন। তিনি সবসময় একান্নবর্তী পরিবারের সম্বন্ধ এই সমালোচনা করতেন যে এর নানা গুণ আছে, তা সত্ত্বেও এই ধরনের প্রথা সামাজিক জীবন ও ব্যক্তিকে অত্যন্ত গণ্ডিবদ্ধ করে তোলে। সেই গণ্ডিবদ্ধ সামাজিক জীবনকেও ভেঙে এক উদার বিস্তীর্ণ নৈতিক জীবনের আদর্শ খাড়া করে তুলতে সময় নেবে। আশ্রমের একটা ঘটনা গুরুদেবের মনে বিশেষ আঘাত দেয়। কোন তরুণ ভাবাপ্রাণ ছাত্র এক বালিকার প্রেমমুক্ত হয়ে ওই সময় আত্মহত্যা করে। সেই বালকের ডায়েরি গুরুদেবের হস্তগত হলে তিনি তার মনের সমস্ত বিবরণ অবগত হয়। এই ডায়েরিতে তার তরুণ জীবনের বেদনার কাহিনী লিখিত হয়েছিল। বেচারা সংস্থার অনভিজ্ঞ বালক ভাবনা প্রবণতা বশত তার জীবনকে শেষ করে দিল। এই ঘটনা গুরুদেবের মনকে এতটাই আহত করেন যে তিনি সেই সময় মেয়েদের বডি বন্ধ করে দিলেন। 1 বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েদের শিক্ষা কেন্দ্রের দ্বার রুদ্ধ হলো। এইভাবে বছর 6-7 বোধ হয় চলে যায়। তারপর তিনি কো এডুকেশনের চেষ্টা শুরু করেননি। তারপর নানা স্থান থেকে অনুরোধ আসতে থাকে যে শিক্ষাকেন্দ্র পুনরায় খোলবার জন্য। পুনর্বার মেয়েদের শিক্ষাকেন্দ্র গোড়াপত্তন হয় শ্রীভবন নামে। আজ পর্যন্ত কোনো ট্রজিক সমস্যার সম্মুখীন আমরা হয়নি। উপরন্তু আমাদের কো এডুকেশনের মধ্যে ভারতের নানা প্রভিন্সের ছেলেমেয়েরা মিশ্রিত হওয়ার জন্য একটা বিশেষ চেহারা দেখা গিয়েছে, যা ভারতের অন্যত্র দেখা যায়নি। এ হলো এখানকার আমাদের শেষ। যিনি লিখেছেন তিনি হলো প্রতিমা দেবী। আবার বলছি, প্রতিমা দেবী। তিনি লিখেছেন গুরুদেবের সম্পর্কে, গুরুদেব মানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তিনি লিখেছেন বিশ্বভারতী সম্পর্কে, তিনি তার বিয়ে হওয়ার সম্পর্কে, তিনি তার বাড়ি আসার সম্পর্কে লিখেছেন। এ হলো আমার এখানে সমাপ্ত। এরপর আমি যেটা আমার বক্তব্য হলো, এটা আমি কেন পড়লাম? এটা আমি পড়লাম যে আমি যে বইগুলো কিনেছি সেগুলো আমি পড়তে চাই, এবং যে আমাদের যে বাংলা সাহিত্য সেটাকে আমি পড়তে চাই, ভালো করে পড়তে চাই। এবং আমি যখন দেখছি, সিম্পল যখন পড়ছি ক্যামেরা ছাড়া, বা সিম্পল যখন বসে বসে পড়ছি, তখন সেটা এতটা আমার পড়তে ভাল লাগছে না। সঙ্গে ফোন থাকছে। কবিগুরুর সময়ে তখন তো ফোন ছিল না, ফলে কোনো ডিস্ট্রাকশন ছিল না। আমার কাছে ডিস্ট্রাকশন আছে ফোন, তাই ফোনটাকে আমি পাঠিয়ে দিলাম ক্যামেরাতে,
আর বই আছে আমার হাতে, তাই এখন আমার কোনো ডিস্ট্রাকশন নেই। এখন আমি যা খুশি বলবো ওই ক্যামেরায় রেকর্ড হবে, হোক রেকর্ড হোক। আর ফোন আমার হাতে যখন নেই, আমার কাছে ডিস্ট্রাকশন নেই। মোটামুটি 1 ঘন্টা আমি এটা পড়লাম, গলা লাগছে, আমি কোনোদিন 1 ঘন্টা এত পড়িনি কো। যাই হোক, নমস্কার, আজকের মতো এখানেই শেষ। আজকের তারিখ হলো 29শে জুলাই জুলাই 2025। নমস্কার, আমার নাম নয়ন হাজরা। এই বলে আজকের আমি এখানকার পড়া শেষ করছি।